বেলা ফিক করে হেসে দিল বৃষ্টির কথায়। কফিটা নাড়াতে নাড়াতে বলল, আমি কিন্তু শুনেছি আপা, প্রেমে ছ্যাঁকা খেয়েছো তুমি, তাই আমাকে বাইরে পাঠিয়ে ঘুমের ঔষধ খেয়েছিলে। বৃষ্টির হাত উঠিয়ে একটা গাঁট্টা মারল বেলার মাথায়। গম্ভীর গলায় বলল, ভুলটা নিশ্চয়ই আমি ডিফিউশনে গিয়েছিলাম, তাই ভুল পদক্ষেপ নিয়ে ফেলেছিলাম। আচ্ছা, একা খাইনি, তার আগেই আব্বু আমাকে বাঁচিয়ে দিয়েছে। আপা একটা প্রশ্ন করি? বল। ওই লোকগুলো অনেক পচা ছিল, আমাকে অনেক বাজে কথা বলেছিল। তুমি ওইরকম পচা লোককে কিভাবে ভালোবেসেছিলে? স্মিত হাসল বৃষ্টি। দূর আকাশ পানে চেয়ে বলল, ওটা ভালোবাসা ছিল না বেলা, আমার উঠতি বয়সে ভুল ছিল। ফাহিমের ছলছাতুরি কথাবার্তা শুনে মোহে পড়েছিলাম। ভালোবাসা হলে কি এত সহজে ছেড়ে দিয়ে দ্বীপ দিয়ে হেসে খেলে বেড়াতে পারতাম নাকি? ফাহিম নামের ছেলেটা খুব খারাপ। হ্যাঁ, গুন্ডা লাফাঙ্গা ওরকমই হয়। দিগন্ত ভাই? কি করেছে? সেও তো গুন্ডা বখাটে, তাহলে কি সে ফাহিমের মতো পচা লোক? কি জানি, হতে পারে। সে সারাদিন কি করে তা তো আমরা জানি না। বেলার মুখটা ফ্যাকাশে হয়ে গেল নিমেষেই। আজ 7টা দিন কেটে গেল বেলার শহরে ফিরেছে। সেদিন দিগন্ত মারার পর থেকে এখন পর্যন্ত আর ওদের দেখা হয়নি। ফেরার সময় তারা আর বাইকে ফেরেনি। ছেলে 3জন বাইকে একা এসেছে। বানি, বেলা আর মাইশা বাড়ির গাড়িতে এসেছে। জানিস বেলা, কিছুদিন আগেও আমি দিগন্ত ভাইয়ের নাম শুনলে ঘুরঘুর করতাম। কেন? ওই যে উঠতে বয়সে ভীমরতি ধরেছিল, যাকে দেখতাম তাকেই ভালো লাগতো। এখন লাগে না? না বাবা, তাও বা কেটেছি। এসব থেকে শতহাত দূরে থাকবো। একবার জীবন নষ্ট হতে হতে বেঁচেছে, আর এসবে আমি নাই বাবা। আমার তো এখন এটা ভাবলেই হাত পা কাঁপে। যদি ওরা আমার সুযোগ নিয়ে মেরে ফেলতো বা রাস্তায় নগ্ন অবস্থা ফেলে রেখে যেত, তাহলে কি হতো? বেলা নিজের ছোট 2 হাত দিয়ে বোনকে জড়িয়ে ধরল। আদুরে গলায় বলল, ওসব বাদ দাও আপা। আব্বু বলে না পুরনো কথা মনে করে কষ্ট পেতে নেই। তোকে আমি অনেক মেনেছি বেলা। তুমি এখন অনেক ভালো হয়ে গিয়েছো আপা। সারাক্ষণ আগে আমার সাথে কেমন রেগে কথা বলতে, মারতে আমায়, আর এখন আর আগের আপা নেই। এই আপাটাকেই আমি খুব করে চাইতাম। হিংসা জিনিসটা খুব খারাপ জানিস। আমি ছোট থেকে তোকে হিংসা করতাম। কেন করতাম নিজেই জানি না। বড় আব্বার সাথেও হিংসা করতাম। আমার মনে হতো তুই হওয়ার পর থেকে আমাকে আর কেউ ভালোবাসে না। আমার সব আদরে ভাগ বসিয়েছিস তুই, তাই তোকে দেখতে পারতাম না। দেখছিস, এই সামান্য একটু হিংসা বোন বোনের সম্পর্কের মাঝে কেমন দ্বন্দ্ব লাগিয়ে দিয়েছিল। হিংসা জিনিসটা মারাত্মক খারাপ, কিন্তু এটাই আবার মানুষের মাঝে মহামারীর মতো ছড়িয়েছে। এই হিংসার কারণেই কথার সাথে সুন্দর সম্পর্ক নষ্ট হয়ে যায়। বৃষ্টি এক একটা কথা বেশ ভাবলো বেলাকে। আসলেই তো, ও তো হিংসা করেছিল মাইশার উপরে, যার বদলে দিগন্ত রেগে গিয়ে মেরেছে ওকে। ওর হিংসার কারণেই ওর আর দিগন্তের মাঝে কথা কাটাকাটি হয়েছে। কিন্তু হিংসা করলো কি কারণে? মাইশার সাথে দিগন্তকে সহ্য হলো না কেন? রোকেয়া তালুকদার যদি দিগন্ত মাইশার বিয়ে দিতে চায়ও, তাহলে বেলার এত খারাপ লাগলো কেন? কষ্ট পেল কেন? কেনই বা রাগ লাগলো? এত প্রশ্নের উত্তর এখন কোথায় পাবে বেলা? পুরো হোটেল ফাঁকা। মাঝ বরাবর একটা টেবিল জুড়ে 2জন মানুষের অবস্থান। এই পাশ ওপাশ মুখোমুখি হয়ে বসে আছে দিগন্ত তালুকদার আর রহমান পাটোয়ারি। দুজনে নিশ্চুপ হয়ে বসে আছে। বেশ অনেকক্ষণ পর নীরবতা ভেঙে রহমান বলল, কি বলতে চাও? শান্ত চাহনিতে একবার রহমানকে দেখলো দিগন্ত। পরক্ষণে স্পষ্ট গলায় বলা শুরু করলো, আমি এত ঘুরপ্যাচ কথা বলতে পারি না, নাইবা আমার এত ধৈর্য আছে। তাই আমার ব্যাপার সরাসরি আমি বলছি, আপনার মেয়েকে ভালোবাসি, বিয়ে করবো ওকে। ভেতরে ভেতরে চমকালো রহমান, কিন্তু মুখভঙ্গি অত্যন্ত স্বাভাবিক। দিগন্তের কথার প্রেক্ষিতে হালকা হেসে বলল, তুমি হয়তো জানো না, আমি বৃষ্টির জন্য পাত্র ঠিক করে রেখেছি। সে আপাতত দেশের কাজে। হুম, বেলা। বেলার নামটা কর্ণকুহরে পৌঁছাতেই চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো রহমান। চোখ মুখ মাত্রাতিরিক্ত গম্ভীর্যতায় ছেয়ে গিয়েছে। গমগমে আওয়াজে বলে উঠল, তোমার সাথে আমি কোনোরূপ রেষারেষি চাই না। তোমার আচার ব্যবহার আমার কোনো কালেই পছন্দ নয়। এ ধরনের ঠাট্টা তামাশা আর করবে না। আপনার সাথে আমার ঠাট্টার সম্পর্ক নয়, যেটুকু বলার প্রয়োজন ছিল বলে দিয়েছে। কারণ দিন শেষে আমার জীবনের বড় আমানত আপনার কাছে গচ্ছিত। তোমার মতো গুন্ডাদের আমি কখনোই পছন্দ করি না।
নেহাত মিলাতির সাথে তোমার সম্পর্ক রয়েছে, সে খাতিরে দু একটা ভালো মন্দ কথা বলেছি। সেসবের জন্য আমাকে ভালো ভেবে আমার মেয়ের দিকে নজর দেবে না। মেয়েদের ব্যাপারে কারোর সাথে আমার বিন্দুমাত্র আপোষ নেই। দিগন্ত তীক্ষ্ণ চোখে চেয়ে আছে রহমানের দিকে। রহমান যে রেগে আগুন হয়ে গিয়েছে তা ওর চোখের ভাষায় প্রকাশ পাচ্ছে। ঠোঁট বাঁকিয়ে হাসলো দিগন্ত। পরপরই বলল, আমি আপনার মতামত চাইনি, আমার কথাটুকু জানিয়েছি শুধু। এত হাইপার হওয়ার কিছু নেই, বসে কথা বলেন। দিগন্তের কথাগুলো শ্রবণ হতেই আরো বিষিয়ে যায় রহমানের মন। রাগে শরীর চলছে রিডি করে। টেবিলের ওপর শরীরের সমস্ত শক্তি দিয়ে বাড়ি মেরে হেসিয়ে বলে ওঠে, তোমার মতো ম্যানারলেস ছেলে আমি দু চোখে দেখতে পারি না। তুমি আমাকে হুকুম করছো? তোমার এই বুকের পাটা তোমার কাছেই রাখো। আমার মেয়ে অনেক ছোট। তোমার আর তার বয়স পার্থক্য সম্পর্কে আদৌ কোনো আইডিয়া আছে তোমার? বয়স দিয়ে ধুয়ে পানি খাবো? কোনো গুন্ডা মাস্তান কখনোই আমার মেয়ের জামাই হতে পারে না। তাই ভালো চাও তো আমার মেয়ের থেকে দূরে থাকবে, না হলে সোজা মামলা দিয়ে দিব তোমার নামে। ওষ্ঠজোড়া হালকা প্রসারিত হলো দিগন্তের। মাথায় কুটিল বুদ্ধিগুলো আবারও মাথাচাড়া দিয়ে উঠল। ঝট করে উঠে রহমান পাটোয়ারির মুখোমুখি দাঁড়িয়ে বলল, ঠিক আছে, মেনে নিলাম আপনার কথা, দূরে থাকবো। তবে আপনাকে আমার একটা কথা মানতে হবে। আগুনের ফুলকির ন্যায় জলজলে তীক্ষ্ণ চোখজোড়া স্থান দিগন্তের মুখপানে। এত সহজে আপোষে আসতে চাইছে ওর সামনে দণ্ডায়মান রকচটা বদমেজাজি ছেলেটা। মুখভঙ্গিমাও একদম শান্ত স্বাভাবিক। কোনো রকমে হুমকি ধামকি কথা কাটাকাটি ছাড়াই মেনে নিতে চাইছে ওর কথা। মানতে খানিকটা বেগ পেতে হলো রহমানের। তবুও নিজ চেহারায় গাম্ভীর্যতা বজায় রেখে গুরুগম্ভীর গলায় বলল, যদি তুমি সত্যি বেলার থেকে দূরে থাকো তবে তোমার একটা কথা মানতে আমার কোনো আপত্তি নেই। মনে মনে ভীষণ খুশি হলো দিগন্ত। তার খানিকটা ছাপ পড়লো ওর চোখের ভাঁজে। ধূর্ত রহমানের নজর এড়ালো না সেটা। মনে মনে দ্বিধায় জড়ালো সে। মেনে নিয়ে কি বিরাট ভুল করলো। একবার কথা দিলে সেটার বরখিলাপ তো সে কোনোদিনও করে না। ছেলেটা যদি ওকে কথার বেড়াজালে ফাঁসিয়ে নিজের কাজ করে নেয়। এই ছেলেকে বাইরে থেকে যতটা সহজ মনে হয় ও একদম সেরকম সহজ নয় ছেলেটা। মানুষকে কথার মার প্যাচে আটকে দেয়। দিগন্তকে এতটুকু চেনা আছে রহমানের। নিজের মুখ থেকে বের হওয়া কথাটার জন্য এখন বেজায় আফসোস করছে সে। কিছু না ভেবে না শুনে হুট করে দিগন্তের কথা মেনে নেওয়া উচিত হয়নি তার। রহমানের মুখে আমক চিন্তার ছাপ দেখে আনন্দ পেল দিগন্ত। আমি যেমন বিনা বাক্য ব্যয়ে মেনে নিয়েছি আপনার কথা, পরবর্তীতে আপনাকে মেনে নিতে হবে। কোনো প্রকার বাধা দেওয়ার চেষ্টা করলে আমি আমার লিমিট ক্রস করতে দুবার ভাবব না। আশা করি আমার ক্ষমতা সম্পর্কে আপনার যথেষ্ট ধারণা আছে। লোকমুখে ছড়াছড়ি রহমান পাটোয়ারি এক কথার মানুষ, আসলে কি তাই? মাঝ বয়সের হালকা চামড়া কোচকানো ভ্রুদয়ের মাঝে গাঢ় ভাঁজ পড়ল রহমানের। ভারী গলায় বলল, কি বলতে চাও সোজা সাপটা বলো। এত কথা শোনার প্রয়োজন নেই আমার। তুমি যে এক কথায় বুঝছো আর আমার মেয়ের থেকে দূরে থাকতে চেয়েছো, এ কথা ভুলো না আবার। দিগন্তের ওষ্ঠপুটে ক্রূর হাসির উদ্ভব ঘটল। গম্ভীর কণ্ঠে বলে উঠল, অবশ্যই দিগন্ত তালুকদার তার কথা অটুট থাকে। তবে তবে কি? আপনার মেয়ে আমার কাছে আসলে আমি তাকে ফেরাবো না। দিগন্তের কথায় ভয় পেয়ে চমকানোর কথা থাকলেও রহমান একচুল পরিমাণও বিচলিত হলো না। বরং ওষ্ঠ জুড়ে ছেয়ে গেল এক বিস্তর হাসির রেখা। কণ্ঠে কিছুটা অহমিকা নিয়েই বলল, সে ব্যাপারে তুমি নিশ্চিত থাকো। আমি থাকতে আমার মেয়ের এরকম মতিভ্রম কখনোই হতে পারে না। অহংকারের পতন আছে পাটোয়ারি সাহেব। মেয়েদের নিয়ে একটু বেশি অহংকার নয় কি আপনার? কিছু অহংকারের পতন নেই। আমার মেয়েরা আমার অহংকার, আমার গর্বের কারণ। তারা পথভ্রষ্ট হলেও সঠিক পথ দেখিয়ে দেওয়ার জন্য আমি আছি। তুমি শুধু খেয়াল রেখো তোমার কথার যেন হেরফের না হয়। বলে আর দাঁড়ানো রহমান। যেভাবে তারা নিয়ে এসেছিল সেভাবেই হোটেল ছেড়ে বেরিয়ে গেল। রহমানের যাওয়ার দিকে তাকিয়ে বাঁকা হাসলো দিগন্ত। রায়হান এসে দাঁড়ালো ওর পাশে। অবাক গলায় বলল, মেনে নিলে যে? কি হলো ব্যাপারটা? এটা সত্যি তুই বলছিস? লোকটার এক কথায় বেলার থেকে দূরে সরে আসবি? হাউ? যখন কাছে থেকে কাজ হয় না তখন দূরে সরে যাবে, দেখবে কাজ অনেকটা হয়ে গেছে। মানে? সময় হলে বুঝবে। বাইরে ঝুম বৃষ্টি পড়ছে। এই বাড়িধারার মাঝে হুড়মুড়িয়ে বাড়িতে এলো দিগন্ত। রাত অনেক হয়েছে। পুরো বাড়ি অন্ধকার। পরিবেশ থমথমে। অন্ধকারে মোড়া পুরো বাড়ির মধ্যে শুধু ডাইনিং এর হালকা আলো টুকু নিঃশব্দে জ্বলছে।
পুরো শরীরের অংশটা ভিজে গিয়েছে দিগন্তের। ভেজা মাথায় হাত বুলাতে বুলাতে ডাইনিং টেবিলের সামনে এসে থামলো। মিতালি ঘুমে চুপসে আর কাঁচা শাক বেছে রাখছে। তা দেখে ভারী গলায় দিগন্ত বলল, রাত এত হয়ে গেল, ঘুমাওনি কেন? চুপে পড়েছিল মিতালি। দিগন্তের আওয়াজ পেয়ে ঘুমধারা চোখগুলো ফিরে ওর দিকে তাকালো। একটা বিরাট হাই তুলে বলল, তোর জন্য অপেক্ষা করছিলাম। ফ্রেশ হয়ে আয়, আমি খাবার গরম করছি। দিগন্তের কপালে ভাঁজ পড়ল। ওর জন্য অপেক্ষা করতে বারণ করে প্রতিদিন, কিন্তু মিতালি সে কথা কানে তুলতে তো সারাদিন খেটে খুঁটে সেই আবার রাত জেগে বসে থাকবে ওর জন্য। দিগন্ত চাইলেও তাড়াতাড়ি বাড়ি ফিরতে পারে না। এত রাত অবধি জাগার কোনো মানেই নেই। গমগমে গলায় বলল, তোমার কি নিজের শরীর নিয়ে একটুও ভাবনা নেই? আর কতবার বলবো রাত জেগো না? তুই রাতে তাড়াতাড়ি ফিরলেই তো পারিস। আমার কাজ থাকে। অকাজ সব। এমন তো না সরকারি চাকরি করছিস, তাই সরকার তোকে বেঁধে রেখে কাজ করিয়ে নিচ্ছে। সে তো দাদাগিরি করেই বেড়াস। তোমার আর তোমার ভাইয়ের কথার ধরন একই। সুযোগ পেলে আমাকে ঠেস মেরে কথা বলতে ছাড়ো না। ভাইয়ের কথা আসতেই কৌতূহলী একটা ভাব চলে এলো মিতালির মাঝে। বেশ আগ্রহ নিয়ে জিজ্ঞাসা করলো, ভাইয়ের কথা বললি যে, দেখা হয়েছিল নাকি? হ্যাঁ, সন্ধ্যার পরে জমি আড্ডা দিয়েছে দুজন। বলে দিয়েছিস সব? হুম। তারপর কি বললো? দিগন্ত একটা চেয়ার টেনে বসলো। মিতালি শাড়ির আঁচল টেনে মাথা মুছতে মুছতে রহমানকে ভেঙিয়ে বলল, সে একই বাণী। আমার মেয়ে অনেক ছোট, দূরে থাকবে ওর থেকে। তোমার মতো গুন্ডা লাফাঙ্গা ছেলেকে আমি কখনোই মানব না। আমার মেয়ের সাথে কিছু করার চেষ্টা করলে মামলা দিব তোমার নামে। তুই কি বললি? মেনে নিয়েছে, ওকে ছাড়াই তো আছে। সব ঠিক আছে? তোর চোখ মুখ এত শুকনো লাগছে কেন রে? ঠিক আছে, আমি খেতে নেই, তুমি ঘুমিয়ে পড়ো। বড় ভাই কি আর কিছু বলেছে? বলেছে অনেক কিছু, আমিও মেনে নিয়েছি। দূরে থাকবো তার মেয়ের থেকে। কিন্তু কিন্তু কি? দিগন্ত মিতালির দিকে তাকালো, ঠোঁট বাঁকিয়ে বলল, তার মেয়ে আমার কাছে আসলে আমি মানা করবো না। মন বড় তো। ও এসবের কিছু বোঝে? আর তোর কাছেই বা আসবে কেন বাপু? মনে বল। তোমার ভাতিজি মনে হয় বড় হয়ে গিয়েছে। হয়েছে তো। বিকেলে ফোন দিয়েছিল, কি ভাব নিয়ে বলল আমি এখন কলেজের ছাত্রী, ছোট নেই আর। জানো, কি? বেয়াদবটা হিংসা করছে। সে কি? কাকে? মাইশাকে। ওর চোখের চাহনি সব বলে দেয় আমাকে। না বললে ওর মনে কখন কি চলে তা আমার নক্ষ দর্পণে। এক টুকরো হাসলো মিতালি, পরক্ষণেই বলল, কিন্তু মায়েশাকে হিংসে করবে কেন? হয়তো গ্রামে কাছে শুনেছে। যাই হোক, ওর হিংসের কারণে আমার বেশ সুবিধা হয়েছে। ওর সাথের বাপকে সোজা করবে এবার। কিন্তু একটা কারণে মার খেয়েছে বেয়াদবটা। তুই মেরেছিলি? হুম। কেন? এত বড় মেয়ের গায়ে হাত তুলবি কেন? ও বারবার আমার অধিকার নিয়ে প্রশ্ন তুলছিল। আবার মায়েশাকে আমার সাথে জড়িয়ে উল্টাপাল্টা বলছিল। এতবার প্রশ্ন করলাম, একবার আমাকে কিছু বলেনি। ও জানতে চাইলে তো সব বলে দিতাম। তা না করে নিজে নিজে কত কিছু ভেবে নিয়েছে। বেয়াদব একটা। রাগ উঠেছিল খুব, সামলাতে পারেনি নিজেকে, তাই দিয়েছি থাপ্পড়। অসভ্য মেয়ে, একে তো কিছু শোনেনি আমার কাছে, তার উপর আবার তেরামি করছিল। গভীর রাত, শুনশান পরিবেশ, সবাই ঘুমিয়ে পড়েছে। ঘুমে নেই শুধু রায়হানের চোখে। বিছানা জুড়ে নড়াচড়া করছে, মাথায় ঘুরপাক খাচ্ছে বিশাল চিন্তার ভার। আর না পেরে উঠে বসলো। একটা সিগারেট ধরিয়ে কিছুক্ষণের মাঝে শেষ করলো সেটা। কিছুতেই শান্তি পাচ্ছে না। বৃষ্টি থেমেছে। এই কাদা জলের মাঝে নিস্তব্ধতা ভেদ করে বাইক নিয়ে ছুটলো এক জায়গায়। বাইরে আয়। কান থেকে ফোন নামিয়ে ঘুমন্ত চোখ জোড়া মৃদু খুলে ফোনের স্ক্রিনের দিকে রাখলো দিগন্ত। রাত 3:47 বাজে। ফোনটা আবার কানে চেপে ক্যারক্যার গলায় বলল, ঘুমাচ্ছে, এখন কোথাও যাবো না। অপর পাশ থেকে রায়হানের অস্থির চিত্তের স্বর ভেসে এলো, তোর বাড়ির সামনেই আছি শালা, মশা কামড়াচ্ছে, দ্রুত আয়। শুনল দিগন্ত। লাইন বিচ্ছিন্ন করে দিয়ে আর একটু আয়েশ করে চোখ বুঝে পড়ে রইল সেভাবে। কিছুক্ষণ আগেই দু চোখের পাতা এক করেছিল। কাঁচা ঘুম ভাঙায় চোখের শিরা উপশিরা টনটন করছে, চোখ আবারও লেগে আসতে চাইছে। চল চট্টগ্রাম যাব।
মাত্র এসে দাঁড়িয়েছে দিগন্ত, এত রাতে ওকে ঘুম থেকে ডেকে এনে মশকরা করছে রায়হান। ওর কথা শুনে চোখ কুঁচকে বলে উঠল, ফাজলামো লাগাইছিস? রাতে কি কিছু গেলেছিস? আগে চল, যেতে যেতে বলছি সব। বেজায় বিরক্ত হলো দিগন্ত, খিটখিটে মেজাজে নিয়ে চড়াও হলো রায়হানের ওপর। এত রাতে এসবের মানে কি রায়হান? চট্টগ্রাম কি করতে যাবি? আর ইউ ম্যাড? শালা, ঘুম ভাঙিয়ে ডেকেছিস? শালা, ঘুম ভাঙিয়ে ডেকেছিস এসব নাটক শোনার জন্য? অসহায় হলো রায়হান, মন ছটফট করছে। দিগন্তকে সব বলতে চায়, কিন্তু কিভাবে কি বলবে বুঝে উঠতে পারছে না। সব শোনার পর দিগন্তের রিয়াকশনই বা কী হবে, এসব ভাবতেই হাত পা ঠান্ডা হয়ে আসছে ওর। একটা চাপা ঢোক গিলে দুরু দুরু মনে বলল, চট্টগ্রামে যাওয়ার পথে একটা অচেনা মেয়ের সাথে আমার বিয়ে হয়েছিল। রায়হানের পুরো কথাটা দিগন্তের কানে পৌঁছানো মাত্র ঠোঁটে লিয়ে হাসলো কিঞ্চিত, যা রায়হানের দৃষ্টিগোচর রয়ে গেল। দিগন্ত কিছুটা অবাক হওয়ার ভান ধরে কমকমে গলায় প্রশ্ন ছুড়ল। কি বলছিস? রায়হান জিভ দিয়ে ঠোঁট ভিজিয়ে মিনমিন গলায় সেদিনের সব কিছু একে একে খুলে বলতে শুরু করলো। দিগন্ত দুহাত বুকে চেপে একটা গাছের সাথে হেলান দিয়ে দাঁড়িয়ে মনোযোগ দিয়ে শুনল সব। রায়হান নিজের কথা শেষ করে এক বিশাল শ্বাস ফেলল। বড় যুদ্ধে এসে জয়ী হয়েছে ও, এত কথা বলল অথচ দিগন্ত তুর শব্দটিও করেনি। ভ্রুকুঞ্চিত করে ওর মুখের দিকে তাকালো রায়হান। দিগন্ত একদম শান্ত চোখে তাকিয়ে আছে কালো মেঘে ঢাকা আকাশের দিকে। রায়হান ওর ঘাড়ে মৃদু ধাক্কা দিয়ে বলল, কিরে, শুনলি কিছু? এতক্ষণ থেকে কত কিছু বক বক করলাম, কিছু বলছিস না যে? চল, এক্ষুনি বের হব। দিগন্ত আরো কিছুক্ষণ সেভাবে আকাশের দিকে চেয়ে রইল, অতঃপর নীরবতা ভেঙে ঠান্ডা স্বরেই বলল, এই কথাগুলো সেদিন বলিসনি কেন? আচানক রায়হান নিজের ছটফটে মনোভাব দমিয়ে নিল। একইভাবে আকাশ পানে চেয়ে বিরস গলায় বলল, আমাকে ভুল বুঝিস না। সেদিন বারবার জিজ্ঞেস করেছিলাম, কিছু বলিস না তুই। আমি কি করব বুঝতে পারছিলাম না। আমার জীবনের সব কথা তুই আর মনে জানিস। তোর উপর আমার ট্রাস্ট লেভেল কতটা হাই তা তুই জানিস রায়হান। অথচ তোর জীবনের এত বড় ঘটনা আমার থেকে চেপে গেলে বিশ্বাস করিস না আমায়, তাই না? রায়হান ঝট করে ঘাড় ফিরিয়ে দিগন্তের দিকে তাকালো। তড়িঘড়ি করে ওর কাঁধে হাত রেখে বলল, এভাবে বলিস না। তোর আমার সম্পর্ক এতটা ঠুনকো না দিগন্ত। আমি জানি আমার কথাগুলো শুনে তুই আমাকে স্বার্থপর ভাবছিস। হয়তো ভাবছিস দিশার জন্য আমি তোর কাছে এগুলো গোপন করে গিয়েছি, কিন্তু বিশ্বাস কর ভাই, সে মুহূর্তে আমার মাথা পুরো ফাঁকা হয়ে গিয়েছিল। এমন পরিস্থিতির শিকার হব তা আমি কখনো ভাবিনি। কি থেকে কি করেছি নিজেও বুঝতে পারিনি। আর রইল তোকে বিশ্বাস করার কথা, তাহলে দেখ, এ কথাগুলো কিন্তু দেরিতে হলেও সবার আগে তোকেই জানিয়েছি। তোর একবারও মনে হয়নি তুই না বললেও খবর আমার কাছে ঠিক চলে আসবে? এটা তো তোর ভালো করে জানা আছে রায়হান। যে কথাগুলো তোর কাছ থেকে জানার কথা ছিল সেগুলো অন্য কেউ জানালে আমি কতটা হার্ট হতে পারি, এটাও আসেনি তোর মাথায়? নিজের বোকামিতে স্তব্ধ হয়ে বসে রইল রায়হান। অপরাধীর মতো মুখ বানিয়ে বলল, আমাকে ভুল বুঝিস না দোস্ত, আমি সত্যি ট্রমাটাইজ হয়ে গিয়েছিলাম। সেই মেয়েটার সাথে অন্যায় করেছি, মেয়েটাকে সেভাবে ফেলে। কথার মাঝেই কিছু একটা মনে পড়তেই চোখ বড় বড় করে দিগন্তের দিকে চাইল রায়হান। কণ্ঠে মাত্রাতিরিক্ত উদ্বিগ্নতা ঢেলে জিজ্ঞাসা করলো, তার মানে তুই আগে থেকেই জানতিস? হারামজাদা শালা, আবার প্রশ্ন করছিস? রায়হান চোখ জোড়া চকচক করে উঠল। দিগন্তের এক হাত টেনে ধরে আমোদিত গলায় বলল, চল তাহলে চট্টগ্রাম যাই। ঝটকা মেরে রায়হানের হাত সরিয়ে দিল দিগন্ত। বিরক্তি মাখা কণ্ঠে বলল, সেখানে কি কি করবে? ওই মেয়েটাকে খুঁজবো। কোন মেয়ে? আরে আমার বউ বলতে গিয়েও আটকে গেল রায়হান। বউ তো মানেনি, বিয়েটাও মানেনি। জোর করে বিয়ে দিলেই বিয়ে হয়ে যায় নাকি? তাছাড়াও তো মন দিয়েছিল এক শ্যাম নারীকে। দিশাকে পছন্দ করেছিল, কিন্তু এসবের মাঝে ওর খেয়ালে একবারও দিশা আসেনি। খারাপ লাগেনি দিশার জন্য, মনের কোথাও কষ্ট পায়নি। বরং সেদিনের পর থেকে প্রতিটা মুহূর্তে ভেতরে ভেতরে অনুভব করে ও একটা মেয়ের সাথে অন্যায় করেছে। সেই অচেনা মেয়েটার জন্য চিন্তিত হয়। মেয়েটার সেই সময়ের পরিস্থিতি মাথাচাড়া দিলে ওর অন্তরের কোথায় যেন চিনচিনে ব্যথা অনুভূত হয়।
নিজের কাছে নিজেই লজ্জিত হয়। নিজের কাজের জন্য রায়হানের দিকে থেকে চোখ ঘুরিয়ে চুলে হাত চালালো দিগন্ত। ভারী স্বরেই বলল, কথা শেষ না করে থেমে গেলি কেন? কি করা উচিত আমার? সিট নাও। আই লাভ দিশা, কিন্তু আমার ঘাড়ে অন্য আরেকজনের দায়িত্ব চাপিয়ে দেওয়া হয়েছে। জানিস, যখন থেকে বুঝলাম বেলা নামের ওই ছোট মেয়েটার কাছে আমার মন বাধা পড়ে গিয়েছে, তখন থেকে আজ পর্যন্ত একটা মুহূর্ত ওকে আমি আমার মন মস্তিষ্ক থেকে বের করতে পারিনি। প্রথম থেকে খুব চেষ্টা করেছিলাম এসবে না জড়ানোর। তার জন্য যা যা করেছে তার সাক্ষী তুই নিজে। রায়হান মাথা নাড়িয়ে সায় জানালো, ও জানে এসব। জানবে নাই বা কেন? বেলার জন্য করা দিগন্তের প্রত্যেকটা পাগলামো নিশ্চোখে দেখে রায়হান। ওর বয়সের তুলনায় দ্বিগুণ কম বয়সী বেলার প্রতি দুর্বল না হওয়ার জন্য নিজেকে কত শত আঘাত করেছে। ওর থেকে দূরে থাকার জন্য সারাদিন আড্ডা, গুন্ডাবাজি, বখাটেদের মতো ঘুরে ফিরে নিজেকে ব্যস্ত রাখার চেষ্টা করেছে। একটা উজ্জ্বল ভবিষ্যৎ নিজ হাতে অন্ধকারে তলিয়ে দিয়েছে। তাও পারেনি বেলার প্রতি নিজের অনুভূতি কমাতে, বরং দিনকে দিন পাগলামো বেড়েছে। সেই সাথে বেড়েছে বেলার প্রতি দিগন্তের না বলা ভালোবাসা। বেলাকে এক পলক দেখার জন্য হলেও কোনো কাজে তালবাহানায় রোজ ওর স্কুলের দিকে গিয়েছে দিগন্ত। এত সবের একমাত্র সাক্ষী রায়হান নিজেই। দিগন্ত মেঘে ঢাকা কালো আকাশের দিকে চেয়ে পুনরায় বলতে থাকে, না দেখে ওকে সর্বক্ষণ অনুভব করে। এই যে এখানে তোর সাথে কথা বলছে, অথচ চোখের সামনে ভাসছে ওর স্নিগ্ধ পরীর ন্যায় চেহারা। সারা মস্তিষ্ক জুড়ে ওর খেয়াল, মঞ্চা পিঠে পুরোটা জুড়ে ওর বিচরণ। ওর কণ্ঠস্বর আমার কানে বাজে সর্বদা। পুরো বেলাটি আমার মাঝে বসবাস করছে। ও আমার কাছে নেই, ওকে স্পর্শ করিনি, ছুঁইনি, কিন্তু এসবের জন্য আমার অন্তর একদম চলে না। না ওকে আমার মনের দুটো কথা বলেছে, আর নাইবা খুব একটা ওর কাছাকাছি গিয়েছে। তবু আমার সর্বত্র ওর অস্তিত্ব বিরাজ করছে ভয়ঙ্করভাবে। খুব করে অনুভব করি ওকে। যখন অনুভব করি তখন পুরো হৃদয় এক পশলা ঠান্ডা বৃষ্টির মতো প্রশান্তি পায়। মনে রাগ আসে না, হৃদয় পড়ে না, শুধু ওকে নিয়ে ভাবতেই ভালো লাগে। ওর চোখের চাহনি দেখলেই বুঝে যায় ওর মন মানসিকতা কেমন চলছে। ও না বললেও কীভাবে যেন বুঝে যায়। এখন এটাই বলতে পারে, এটাই বলতে চায়। অন্য কারোর জন্য ওর চোখে একটু পানি এলে আমার অন্তর জ্বলে, জ্বলে পড়ে ছাই হয়। কিন্তু আমার জন্য ওর চোখে পানি দেখলে প্রশান্তি পায়। ও ব্যথা পেলে আমার নিজেকে পাগল পাগল লাগে, নিঃশ্বাস নিতে কষ্ট হয়। ভেতরে কেমন যে একটা অস্থিরতা কাজ করে, এগুলোকে কী নামে ডাকিয়ে জানি না, জানতে চাইও না। যার যা ইচ্ছা তাই বলুক। কিন্তু দিগন্ত তালুকদার যে নারীকে এত অনুভব করেছে, সম্পূর্ণ জ্ঞান থাকা পর্যন্ত সেই নারী অন্য কারো হতে পারে তার সম্ভাব্য সব চেষ্টা করবে। বাকিটা সৃষ্টিকর্তার ইচ্ছা। সেই আকাশপানে চেয়েই এতটা কথা একেবারে বলে থামলো দিগন্ত। বলা শেষ করে রায়হানের দিকে চোখ ঘুরিয়ে আচানক প্রশ্ন করলো, এর একটা আজ পর্যন্ত তুই দিশার জন্য করেছিস? রায়হান চূড়ান্ত বিস্ময় নিয়ে দিগন্তের বলা এক একটা কথা শুনছিল। একটা ঘোরের মধ্যে চলে গিয়েছিল ও। দিগন্তের প্রশ্নে ধ্যান ভাঙলো, দুপাশে মাথা নাড়িয়ে সহসা না জানালো। তা দেখে ম্লান হাসলো দিগন্ত। পুনরায় বলল, দিশাকে ভালোবাসিস বললি, তাহলে তোর কাছে ভালোবাসার সংজ্ঞা কি? ভালো লাগে দিশাকে, ওকে সামনে দেখলে মুগ্ধ হই, কিন্তু ওকে তো কখনো অনুভব করিনি। সামনে থাকলে দেখতে ভালো লাগে, কথা বলতে ভালো লাগে, কিন্তু না থাকলে ওর কথা স্মরণে আসে না কখনো। ভালো লাগা আর ভালোবাসা এক না রায়হান। কি বলতে চাইছিস? আমি দিশাকে ভালোবাসি না? ভালোবাসলে সবসময় ভালোবাসার মানুষের উপস্থিতি লাগে না। তুই কোনো কালে দিশাকে ভালোবাসিস নে। দিশার জন্য আজ পর্যন্ত তোর কোনো পাগলামি আমি দেখিনি। ওর প্রতি তোর কোনো উইকনেস আমার চোখে লাগেনি। শুধু দিশাকে সামনে দেখেছিস আর মুখে বলেছিস ভালোবাসি। আদতে কি এটা ভালোবাসা? এটা তোর মোহ। পছন্দ করিস দিশাকে, তবে ভালোবাসা না। ফ্যালফ্যাল করে দিগন্তের কথা শুনছে রায়হান। মাথায় ঘুরপাক কাচ্ছে হাজারো প্রশ্ন। নিজের মুখ থেকে বের হওয়া কথা নিয়ে দ্বন্দ্ব চলছে মনে। সেই সাথে চলছে অচেনা সেই মেয়েটার জন্য চিন্তা। মাথায় হাত রেখে গম্ভীর ভাবনায় ডুবেছে ও। আকাশটা আজ একটু বেশি কালো, চাঁদ নেই, তারা নেই। চারিদিকে নিঝুম, চারিদিকে ঢেউ খাচ্ছে নিঃশব্দ এক বুনো নির্জনতা। মাটির কাঁচা রাস্তার পাশে একটা কালো মার্সিডিজ দাঁড়িয়ে।
দুহাত পেছনের দিকে ছড়িয়ে দিয়ে একটু হেলান দিয়ে গাড়ির ছাদে আরামে বসে আছে ফাহাদ। গাড়ির ছাদে আরামে বসে আছে, গাঢ় নীল টি শার্ট, ধূসর ট্রাউজার পরিহিত ফাহাদের দৃষ্টি তাক করা একদিকেই, কিছুটা দূরে উঁচু বাড়িটার একটা রুমের দিকে। বাড়ির পেছনের দিকে থাকায় এত রাতে মানুষ ওকে দেখতে পাবে না খুব একটা। আধার রাতের মাঝে একাকী গাড়ির ওপর বসে একধানে রুমের খোলা জানালার দিকে তাকিয়ে আছে ও। একবার চাইছে গিয়ে জানালার ধারে দাঁড়াবে, মেয়েটাকে চোখ জুড়িয়ে খানিকক্ষণ দেখে চলে আসবে, পরক্ষণেই নিজের অবাঞ্ছিত চাওয়াকে সংযত করছে। এখন একটা মেয়ের জন্য দেওয়ান বেলকুনি টপকাবে নাকি? পকেট হাতড়িয়ে একটা ছবি বের করলো, জলজলে হাস্যজ্জ্বল একটা মিষ্টি চেহারা চোখের সামনে ভেসে উঠল। সেটা দেখে ফাহাদের ওষ্ঠপুটে মুচকি হাসির ছড়াছড়ি হলো। ছবি থেকে চোখ ছুড়ে পুনরায় দৃষ্টি ফেললো ব্যালকনির ওপরে, খোলা রাখা জানালায় বিড়বিড়িয়ে বলল, সকাল সকাল ফোনের ভাইব্রেশনে ঘুম ভাঙল দিগন্তের। হাত দিয়ে বালিশের পাশ থেকে ফোন এনে চোখের সামনে ধরলো, কাঙ্ক্ষিত নাম্বার দেখে চোখ দুটো কচলে উঠে বসলো। ঘাড় ঈষৎ বাঁকে পাশে মরার মতো হাত পা ছড়িয়ে ঘুমিয়ে থাকা রায়হানকে দেখলো একবার। ফোন একবার বেজে কেটে গেল, পুনরায় ভাইব্রেট শুরু হলে বেড ছেড়ে ব্যালকনির দিকে পা বাড়ালো দিগন্ত। তীব্র আলোক ছটা এসে পড়ল ওর পেশিবহীন উপরি উন্মুক্ত সুঠাম দেহতে। চওড়া লোমশ বক্ষের ফর্সা চামড়া জলজল করে উঠল। ঘুম চোখে তীব্র আলোর ছিটা লাগায় ভ্রুসহ চোখ কুঁচকে নিল ও। ফোন কানে তুলতেই অপর পাশ থেকে ভেসে এলো রতনের কণ্ঠস্বর। ভাই চলে আসছিস, কাজের সাথে কথা বলেন। কথাটুকু বলে পাশে বসে থাকা বৃদ্ধ কাজের দিকে সেলফোনটা এগিয়ে দিল রতন। সাদা জুব্বা পরিহিত বয়স্ক লোকটা ফোন নিতেই নম্রভাবে সালাম দিল দিগন্ত। কাজী সালামের জবাব দিল, অতঃপর নিজের সমস্ত কথা একে একে শান্তভাবে কাজীকে বলল দিগন্ত। কাজী মনোযোগ দিয়ে শুনল ওর কথা। সব কথা শেষে বয়স্ক লোকটা বলল, এই কাজগুলো এই ছেলে মেয়ে দুজনেরই তো? জি, ওদের দুজনের পরিচয়পত্র, কাবিন নামের যা যে তথ্য মিসিং আছে ওগুলো থেকে তুলে নেন, আর আমার ছেলেটা বাকি সব ব্যবস্থা করে দেবে। আপনি শুধু ওদের সাথে চলে আসবেন। আমরা তো জানতাম না রে বাবা, ছেলেটার সাথে তালুকদার বাড়ির সম্পর্ক আছে। মেয়েটাকে কখনো এই গ্রামে দেখেনি। ওদের যে অবস্থা, গ্রামের লোকেরা পেয়েছিল, তাকে বিয়ে দেওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। আর ওরা নিজেদের কোনো তথ্যও দেয়নি, শুধু না আমার বয়স জোর জুলুম করে জানা হয়েছিল। যা হওয়ার তা হয়ে গিয়েছে, তবে আমার কথাগুলো মাথায় রাখবেন। বাই এনি চান্স আপনাকে রায়হান খুঁজে পেলেও সহজে স্বীকার করবেন না কিছু। কাজী শুনলো দিগন্তের কথা, আরো কিছুক্ষণ কথাবার্তা বলে ফোন কাটলো। রেলিংয়ে দু হাত ছড়িয়ে সিনা টান করে দাঁড়ালো দিগন্ত, দৃষ্টি নিবদ্ধ করলো বাহিরের দিকে। মনসাপটে ভেসে উঠল সেদিন রাইডে বের হওয়ার পরের কাহিনী। বেশ জোরে বাইক ছাড়ায় রায়হান দিহানে থেকে অনেকটা দূরে চলে এসেছিল। রাস্তার পাশে বাইক থামিয়ে একটা চায়ের টঙের সামনে দাঁড়িয়েছিল। চা খাওয়ার ফাঁকে সেখানে দুজন লোকের কিছু কথোপকথন ওর কানে গেল। কেমন যেন একটা খটকা লাগে ওর, তাই সন্দেহবশত ফোন থেকে রায়হানের ছবি বের করে দেখায় তাদের। লোকগুলো সায় জানিয়ে বলে এই ছেলেটাই ছিল। এর সাথে একটা মেয়েকে অপ্রীতিকর অবস্থায় ধরেছিল তারা। লোকগুলোর কথা শুনে দিগন্ত মাত্রাতিরিক্ত অবাক হয়। চরম বিস্ময় নিয়ে থম মেরে ওদের থেকে পুরো ঘটনা শুনে সব শোনার পর স্তব্ধ হয়ে গিয়েছিল সে। পরবর্তীতে মেয়েটা সম্বন্ধে জানার জন্য অনেক চেষ্টা করে। সবশেষে মেয়েটাকে বেঁধে রাখা দুজন মহিলার থেকে শুধু নামটা জানতে পারে, সাথে কেমন দেখতে তারও কিছু ধারণা পায়। নামের সাথে সাথে বাকি সব কিছু ওর চেনা। মাইশার সাথে মিল পায় দিগন্ত। বাড়ি ফিরে মাইশাকে একা ডেকে কথা বের করার জন্য বেশ কড়াভাবে চেপে ধরে। দিগন্তের রাগ আর ধমকের চোটে প্রথমে গুই গুই করলেও পরবর্তীতে মুখ খুলতে বাধ্য হয় মাইশা। ব্যথাতুর মন নিয়ে শুরু থেকে শেষ রায়হানের করা ব্যবহার পর্যন্ত সব জানায় দিগন্তকে। সব শুনে বাকরুদ্ধ হয়ে পড়েছিল দিগন্ত। অবাকতার রেশ কাটাতে বেগ পেতে হয়েছিল ওকে। মাইশার মাথায় বড় ভাইয়ের মতো একটা ভরসার হাত রেখে ওকে বোঝায় অনেকক্ষণ। রায়হানের সাথে সব কিছু ঠিক করে দিতে চায়, কিন্তু মাইশাকে রাজি করাতে পারে না। রায়হান ওকে চেনে না, জানে না। মাইশাও চায় না না জানুক। অনাকাঙ্ক্ষিত একটা ঘটনার জন্য ওর মতো এতিম মেয়েকে কেনই বা মেনে নেবে রায়হান? নিজেকে নিয়ে হীনমন্যতায় ভোগে মাইশা। তাছাড়া রায়হানের শেষ দিকে বলা কথাগুলো এখনও জল জল করে ওঠে ওর কানে বাজে। নিজের প্রতি ঘৃণা কাজ করে তখন।
ওর জন্যই এত সব কিছু হয়েছিল। শর্টকাটের জন্য জঙ্গলের রাস্তায় না গেলে এত ভোগান্তি পোহাতে হতো না। এতে রায়হানের কি দোষ? ও তো ওকে বাঁচাতে সে ফেঁসে গিয়েছিল। তাই দিগন্তকে বারংবার মানা করে। রায়হানকে যেন না জানায় কিছু খেটে খাওয়ার মতো মনোবল আছে ওর, কারো জীবনে বোঝা হতে চায় না। দিগন্ত আর জোর করে না, রায়হানের করা কাজে ওর উপর ক্ষুব্ধ হয় সেও, তাই মাইশা যা চায় তাই মেনে নেয়।